প্রোগ্রামটা একদমই অজানা একটা গল্প দিয়ে আসলে শুরু করতে চাই, যেটা এখনো পর্যন্ত কেউ জানে না বা শোনেনি। আসলে 17 ফেব্রুয়ারি যেদিন কিনা মন্ত্রিসভার শপথ ছিল, তার আগে প্রাইম মিনিস্টার ঠিক কিভাবে আসলে কোন সময়টায় বা কোন পরিপ্রেক্ষিতে আপনাকে মন্ত্রিসভার অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য অফারটা করেছিলেন এবং কি বলেছিলেন বা কি স্বপ্নের কথা আসলে বলেছিলেন। যেহেতু দীর্ঘ প্রায় 17 বছর ধরে আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং খেলা ছেড়ে দেওয়ার পরে একজন স্পোর্টসম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলে যোগদান করেছিলাম এবং দলে যোগদান করার পর থেকে ডে ওয়ান থেকে মানে আজ অবধি দলের একজন কর্মী হিসেবে অগ্রভাগে থেকে সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জিয়া পরিবার অত্যন্ত ক্রিয়াবান্ধব একটি পরিবার। তো সব কিছু মিলিয়ে মানে আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দান করেন, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটি দিবেন। এবং আল্লাহর রহমতে 17 তারিখ যখন আমরা শপথ গ্রহণের জন্য সবাই প্রস্তুত, আমাদের যে ক্যাবিনেট সেক্রেটারি তিনি সকালবেলা ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন যে আপনি বিকাল 4টার সময় আপনার শপথ অনুষ্ঠান রয়েছে, আপনি এখানে চলে আসবেন। ওইভাবে কিন্তু আসলে আমার মানে জাস্ট মন্ত্রিসভার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া আমার কাছে যেটি সবচেয়ে বড় আস্থা ও বিশ্বাসের জায়গায়। তিনি যে কথাটি বলেছিলেন যে আমিনুল তুমি পারবা, ঠিক সেইভাবে তোমাকে যে দায়িত্বটি দিয়েছি সেই দায়িত্বটি তুমি অক্ষরে অক্ষরে পালন করবে এবং সেই রেজাল্টগুলো আমি ইনশাল্লাহ তোমার কাছ থেকে একটি একটি করে বুঝে নেব। এবং মন্ত্রিসভা গঠনের ঠিক 3 দিন পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ডেকে এককভাবে প্রায় 1 ঘন্টা আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে যে আমাদের এখন কি পরিকল্পনা, কিভাবে আমরা কোনটিকে আগে, যেহেতু জানেন যে আমাদের 6 মাসে আমাদের 180 দিনের একটি গাইডলাইন রয়েছে। 30শে মার্চ ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সময় দিয়েছেন যে আমরা প্রথম যে কাজটি, যে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, এই প্রোগ্রামটি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁয়ে আমরা সেই দিন প্রাথমিকভাবে আমরা শুরু করব। এবং প্রাথমিক পর্যায়ে আমরা সেই দিন যাদেরকে আমরা সংবর্ধনা অনুষ্ঠান করব, সংবর্ধিত করব যাদেরকে, যারা বিগত 6 মাসে বা 7 মাসে যারা বাংলাদেশের জন্য গোল্ড মেডেল কিংবা চ্যাম্পিয়নশিপ নিয়ে এসছে। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ, রাজনীতির মাঠ থেকে মন্ত্রিসভা, জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন থেকে প্রাঙ্গনের ক্যাপ্টেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক আমাদের এবারের ঈদ আয়োজনের বিশেষ অতিথি। আমরা আড্ডা দিব তার সঙ্গে, নানা অজানা গল্প জানার চেষ্টা করব। আমিনুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ খেলা যোগের সঙ্গে এই ঈদ আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। মোটামুটি তো 1 মাসের মতো হয়ে যাচ্ছে আপনি দায়িত্ব নিয়েছেন, বা 1 মাস হয়ে গেছে ইনফ্যাক্ট। স্পোর্টস মিনিস্ট্রিটা আপনি বেশ ভালোভাবেই সামলাচ্ছেন, আমরা দেখছি খুব ব্যস্ত। আপনার হোম মিনিস্ট্রির কি অবস্থা, অর্থাৎ বাসার কি অবস্থা? এতটাই ব্যস্ত থাকছেন, বাসায় কি একটু চাপে আছেন কিনা? মাঝে মাঝে একটু আফসোস করে বলে যে সময় দিচ্ছ না, আবার পরক্ষণেই বলে যে না ঠিক আছে তুমি অনেক ব্যস্ত, বাস্তবতা বুঝি। পুরা রমজান মাস জুড়ে আমরা যে ইফতার, আমি বাসায় শুধু একদিন হয়তো বা করেছি, বাসায় ইফতার একদিন করেছি, তারপরও আমার বাসার মানুষের কোনো আক্ষেপ নেই। একটু ছোট্ট করে আগে থেকে বলি, যখন খেলোয়াড় হিসেবে যখন বাংলাদেশ টিমে খেলেছি তখনও দেখা গেছে যে বিকেএসপিতে যখন আমরা ট্রেনিং সেশন করতাম বছরের প্রায় 6 মাসই বিকেএসপিতে থাকতে হতো। সো আগে থেকে কিন্তু আসলে আমার বাসার প্র্যাকটিসটা হয়ে আছে। তারপর ধরুন দীর্ঘ 17 বছর রাজনীতিতে যোগদানের পরে স্বৈরাচারের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অলমোস্ট আমরা সবাই ঘর ছাড়া, শুধু আমি না, আমার মতো হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা ঘর ছাড়া ছিল। দেখা গেছে যে ঈদের দিনও আমরা আসলে কেউ জেলখানায়, কেউ বাসার বাহিরে, কেউ হয়তো বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হয়েছে। আমিনুল ভাই, একদম সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মিরপুরের হোম অফ ক্রিকেটে আপনি আসলে গিয়েছিলেন, পাকিস্তান সিরিজ জিতেছে, সেই পুরস্কার বিতরণ নিতেছিলেন। একটা প্রশ্ন না করলেই নয়, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কথা হয়, অনেক কিছু হচ্ছে। আপনি কি আসলে ওই যে একটা টিভিতে দেখাচ্ছিল আপনি ফোন কল? না না না, আসলে এই যে এটা আমি জাস্ট ভুলটা ভাঙানোর জন্য আপনাকে আসলে প্রশ্নটা করা, সেটা আসলে কি ছিল? আপনি যখন ফোনটা করছিলেন
এটা কি আসলে প্রাইম না 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 এসেছিল নাকি কি ছিল একটু না 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 এটা আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল ফোনে কথা বলছিলাম। আচ্ছা না, এর চেয়ে বড় কিছু না, বাট পরবর্তীতে আমার মাঠ থেকে বের হয়ে আসার পরে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব যিনি, তার সাথে কথা বলেছি, যে কথা বলে তাকে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি অভিনন্দন জানানোর জন্য। সেটি আমি আমার গাড়িতে উঠে পরে কথা বলেছি তার সাথে। বাট আমি যখন খেলা শেষে যখন ফোনে কথা বলছিলাম, অ্যাজ ইউজুয়াল একটি ফোন ছিল আমার নর্মাল, সেই ফোনে জাস্ট আমি নর্মালি কথা বলেছি। বাট এটিকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। যাই হোক, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু দেখি, সেটার আসলে কতটুকু সত্যতা থাকে। তা আমার কাছে মনে হয় যে আমরা সত্য মিথ্যা যাচাই করেই আসলে সেই তথ্যটুকু দেওয়া উচিত, কারণ আমরা যাতে এমন তথ্য না দেই যাতে মানুষ কোনো বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। কষ্ট দেয় আমিনুল ভাই আপনাকে, কারণ সাম্প্রতিক সময়ের একটা ঘটনা তো এটা বললাম যেটা আসলে ভুল ভাঙানোর দরকার ছিল এবং সেটা আপনি ক্লিয়ার করলেন। পাশাপাশি প্রথম যেদিন আপনি দায়িত্ব নিলেন, আসলেন আপনার অফিসে এবং সেখানটায় মিরপুরের একটা সমস্যা নিয়ে কথা হচ্ছিল এবং এটা আসলে একটা সমস্যা ছিল। আপনি জাস্ট নট লাইক যেটা আপনি ক্যামেরায় জিনিসগুলো করছিলেন, সামহাও এটা আমাদের মিডিয়ার যারা আছেন তারা হয়তো ওই সময় রেকর্ডিং এ ছিলেন বা লাইভে ছিলেন, ওখান থেকে বিষয়টা এটা আমার মনে হয় যে এটা তকমা দিয়ে দেওয়া হলো যে আপনি পাটাকেষ্ট এই সেই হাবিজাবি অনেক। আমি এটাকে এনজয় করি, কারণ আমরা যেটা চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে আপনার স্বাধীনতা রয়েছে আপনার সত্য কথা বলার, আপনার মতামত প্রকাশ করার, সেটাকে আমরা শতভাগে এনজয় করি। বাট সেদিন কিন্তু প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন এবং আমি যেই জন্য, আপনি যখন আমাকে বলেছিলেন যে ভাই 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে একটু ওয়াশরুমটাও ব্যবহার করতে দেয়নি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক একটি বিষয়। এবং মজার বিষয় দেখেন আমি নিজের ফোনে কিন্তু কথা বলিনি সেদিন। আমার পাশে থাকা আমার এপিএসকে তাৎক্ষণিকভাবে এপিএস আমাদের যে সিও ছিলেন তার সাথে ফোনে কথা বলছিলেন, মানে কাকতালীয়ভাবে এটা মিলে গেছে। তখন আপনাদের সামনে আমার এপিএস বলছিল যে ভাই সুজন ভাই লাইনে আছে, আপনি যদি বিষয়টা একটু অবগত করে দেন তাহলে ভালো হয়। তখন কিন্তু আমি ফোনটি নিয়ে তাকে বলেছি যে যেহেতু সাংবাদিকরা তো খেলাধুলাকে তারা যদি মানে জাতির সামনে না জানাতে পারে, তারা যদি নিউজ কভার করতে না পারে, তাহলে কীভাবে হবে। তো এইখানে আমার কথা হচ্ছে যে মেইন স্ট্রিমে যারা রয়েছে, আপনারা তো সেই স্পেসটুকু আপনাদের জন্য সব সময় ওপেন থাকবে, সেটা করতেই পারে। বাট আমরা এটাকে এনজয় করি। বাট আমার কাছে যেটি মনে হয় যে আসলে সঠিক তথ্যটি জেনে, মানে উপলক্ষটি জেনে আসলে যদি আমরা এটার ব্যাখ্যা দিই, তাহলে সাধারণ মানুষ কিন্তু কোনো বিভ্রান্তির ভিতরে পড়ে না। আমিনুল ভাই, অনেক গুজব অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, আসলে এরকম আরো দু একটা আছে, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, কারণ এগুলো আসলে একদমই আমার কাছে মনে হয় মিনিংলেস। এবং একটা চক্র বা কিছু মানুষ আছেন যারা আসলে এই কাজগুলো করে থাকেন, এটা তাদের স্বাধীনতা আছে, অবশ্যই তারা করতেই পারেন, যেটা আপনি বলেছেন। একটু অন্য আড্ডায় চলে যেতে চাই, একদম ছোটবেলায় ফিরে যেতে চাই, বা আপনি বলতে পারেন যে কোন সময়টায়, সেটা বড়বেলায়ও হতে পারে, একটু মাঝারি বয়সে হতে পারে, যে কোন সময়টায় আসলে আমাদের রাজনীতির প্রতি নেশাটা ঢুকেছিল বা পোকাটা ঢুকেছিল। 1991 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সরকার গঠন করলেন। আমার মনে আছে এখনো, আমার বয়স তখন 11-12 বছর হবে। তো সেন্ডু গেঞ্জি পরে এবং হাফ প্যান্ট পরে আমি সেই মিছিলে অংশগ্রহণ করেছিলাম। তো যখন মিছিল অংশগ্রহণ করলাম এবং সবাই রং ছিটাছিটি করছে, সেই রং কিন্তু আমার গায়ে এসে পড়েছে। তো তখন থেকে কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালোবাসা, একটি স্বপ্ন আমি লালন করেছি। আসলে সেই 2006 সালের পর থেকে আমার রাজনীতিতে আসার যে একটি পোকা বলতে পারেন, সেটি আসলে আমার মাথায় ঢুকেছিল। বাংলাদেশ ফুটবল টিম থেকে আমি বিদায় নিয়েছি 2013 সালে। তো তখন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার এক রিলেটিভ ছিল, তার মাধ্যমে আমি তার কাছে আমার যে মানে ইচ্ছাটা, যে আগ্রহটা, সেটা আমি তার কাছে উপস্থাপন করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে আমি 2014 সালের 5ই মার্চ, তখন বাংলাদেশের রাজনীতির একটি কিন্তু ভয়াবহ অবস্থা, এবং তখন আমি যখন যোগদান করব, তখন আমাকে অনেকেই পাগল বলে আখ্যায়িত করেছে যে আমিনুল পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে,
ও অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন কথা বলেছে যে ও এখন কেন এই মানে বিএনপিতে যোগদান করছে। বাট আমার যেহেতু একটি স্বপ্ন ছিল, একটি ভালো লাগা ছিল দলের প্রতি, এবং আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করি যে আমি সবসময় মানে দুঃসময়ে আমি যদি কোথাও দাঁড়াতে পারি বা দুঃসময় যদি দলের পাশে দাঁড়াতে পারি, তো ওই দুঃসময়ে চিন্তা করি কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের প্রিয় নেত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। আমিনুল ভাই, আপনি যেটা বলছিলেন, সুযোগটা আসলে দিয়েছিলেন এক্স প্রাইম মিনিস্টার মরহুমা বেগম খালেদা জিয়া। তো ওই যে প্রথমবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার সঙ্গে প্রথম কথা বলা, ওই এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? নিশ্চয়ই অনেকটা স্বপ্নের মতো ছিল, যেহেতু পলিটিক্সটা একটা স্বপ্নের মতোই ছিল আসলে। ডেফিনেটলি, আসলে আমি যখন প্রথম আনুষ্ঠানিকভাবে যোগদান করার জন্য বিএনপি কার্যালয়ে যাই, গুলশান কার্যালয়ে, তখন আসলে আমি তো আসলে মানে কখনো পলিটিক্যাল বক্তব্য বা এই ধরনের কখনো দিয়ে অভ্যস্ত না। তো যখন আমাকে কিছু বলতে বলা হলো, তখন আমি খুব মানে অস্বস্তি ফিল করছি যে ওনার সামনে বক্তব্য দেওয়ার মতো মানে দুঃসাহসিকতার মতো একটি পরিচয় আমার কাছে মনে হয়েছে। এবং সেখানে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্ট্যান্ডিং কমিটির যিনি সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সবার সামনে বক্তব্য দিবে, আমি তো পুরা ভয়ে কাতুকুতু অবস্থা। তো আমি জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করলাম। এর ভিতরে আমি একটি জায়গায় গিয়ে আটকে গিয়েছি। মানে সবচেয়ে ভালো লাগার যে জায়গাটি, যে আমাকে যখন আমি বলতে বলতে একটি জায়গায় গিয়ে আটকে দিয়েছি, তখন পাশ থেকে আমাকে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে দিলেন যে আমিনুল, এটা বলো। যখনই আমার কাছে এই বিষয়টি মনে পড়ে, তখন আমার মানে আমি অন্যরকম হয়ে যাই বাস্তবতা যেটি। আমি ভাই অনেক আড্ডা দিলাম এবং অনেক কিছু জানার ছিল। আমার প্রশ্নের ভান্ডারটা অনেক বড় ছিল, কিন্তু সময়ের অভাবে আসলে আপনাকে সেখানে আটকে রাখতে চাই না। আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকেও আপনাকে এই জায়গাটায় পেয়েছি, সত্যি আসলে আমরা ভাগ্যবান। তো শেষ পার্ট যেটা, সেটা হচ্ছে আমিনুল হককে জানা। এক কথায় উত্তর, একটা র্যাপিড ফায়ারের মতো খেলবো। জীবনে প্রথম ইনকামটা আসলে কত ছিল এবং কিভাবে ছিল? প্রথম ইনকাম হচ্ছে যেটি আমি একটি আমাদের যে মানে ফুটবলারদের ভাষায় খ্যাপ রয়েছে, খ্যাপ একটি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খেলি। সো আমার বয়স যখন 12 বছর, আমি তখন ঠিক 92 এর কথা বলছি, তখন আমি আমার এই এলাকার আলুদ্দি গ্রামে একটি টুর্নামেন্ট হয়েছিল। সেখানে গিয়ে আমরা প্রায় 5টি ম্যাচ খেলেছিলাম, এবং 5টি ম্যাচ খেলার পরে ফাইনালে যখন চ্যাম্পিয়ন হয়েছি, তখন আমার হাতে 150 টাকা দিয়েছিল, সেই 92 এর গল্প। এবং সেই 150 টাকা এনে আমি আমার আম্মার হাতে দিয়েছিলাম, এবং আমার আম্মা অনেক বেশি খুশি হয়েছিল। জীবনে তো অসংখ্যবার গোলবারের নিচে দাঁড়িয়ে অনেক বড় বড় ফুটবলারের শট ঠেকিয়ে দিয়েছেন। জীবনে কতবার প্রেমের অফার ঠেকিয়ে দিয়েছেন? এরকম আসলে প্লেইং লাইফে অনেক কিছুই ছিল, এবং আপনারা অনেকেই জানেন হয়তোবা যে ক্রিয়া জগৎ নামক একটি পত্রিকার মাধ্যমে, এবং ক্রিয়া জগতের যে পত্রিকার যিনি সাংবাদিক ছিলেন, তাকে পর্যন্ত বলেছে যদি আমার কাছে যদি এই চিঠি যদি পৌঁছানো না হয়, তাহলে তাকে খুন করে ফেলবে। তো এই ধরনের আসলে মজার অফার এটা সবসময় ছিল আসলে। ব্রাজিল না আর্জেন্টিনা? ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্টার। তো একটু প্রবলেমে পড়তে হয় না? আমি এটাও জানি আমার পরিবারের সবাই, আমি ছাড়া বাকি সবাই আসলে আর্জেন্টিনার সাপোর্টার। আপনার প্রিয় দল ব্রাজিল, ব্রাজিলকে নিয়ে আপনার সবচেয়ে কষ্টের স্মৃতি কোনটা? সেই যে একটি বিশাল রেকর্ডে হারা, রাইট। তো যার কারণে আসলে ওইটি আর মনে করতে চাই না। সো এটি যাতে আর ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়। এবার একটু জানতে চাই, মেসি, নেইমার নাকি রোনালদো? আমার কাছে মনে হয় আমি ব্রাজিলের সাপোর্টার হলে আমি মেসির একজন ভক্ত। সাকিব আল হাসান, তামিম ইকবাল নাকি মাশরাফি? তিনজনের মধ্যে আপনার প্রিয় ক্রিকেটার কে বা কার খেলা আপনার দেখতে বেশি? ডেফিনেটলি এখানে আসলে একজন ক্রীড়াবিদ হিসেবে যদি আমি বলি, ডেফিনেটলি সাকিব আল হাসান, সে ডেফিনেটলি প্রিয় একজন ক্রিকেটার। বাট যদি ক্যাপ্টেনশিপের জায়গা থেকে চিন্তা করি, তাহলে মাশরাফি বিন মুর্তজা অনেক বেশি ভালো লাগতো খেলা দেখতে। ডেফিনেটলি ক্রিকেট তো অবশ্যই দেখেছি ব্যাপারটা। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু করলাম, একটা উত্তরও আসলো, মাশরাফি বিন মুর্তজা। অনেকদিন ধরে মাশরাফি বিন মুর্তজাকে আমরা কোথাও দেখছি না আমিনুল ভাই। যা জিজ্ঞেস করে, আপনার সঙ্গে কথা হয় না? আমার সাথে আসলে সেই প্লেইং লাইফে কথা হয়েছে, রাজনীতির পরে আসলে ওইভাবে কখনো আর কথা হয়নি। বাট আমি একটি কথা এখানে আসলে অ্যাড করতে চাই, যে আমরা এই প্রতিহিংসা রাজনীতি, এই মানে বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ আমরা আর দেখতে চাই না। আমরা চাই সবাই সবার স্বাধীন মতামত নিয়ে রাজনীতি করবে, স্বাধীন মতামত নিয়ে তাদের মতামত প্রকাশ করবে। বাট ভবিষ্যতে আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে যাতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন ধারা
চলমান থাকে এবং সেই মাধ্যমে যাতে সবাই সবার মানে দল মত নির্বিশেষে যাতে আমরা এই সমাজে সবাই যাতে সমানভাবে সমান অধিকার নিয়ে যাতে আমরা বসবাস করতে পারি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি যদি এখন সেই ফুটবল ক্যারিয়ারে ফিরে যেতে পারতেন কোনো জাদুর পরশপ্রাপ্ত, আপনি আপনার ক্যারিয়ারের কোন জিনিসটা বদল করতে চাইতেন? ডেফিনেটলি আমি ক্যারিয়ারের দেখা গেছে যে আমাদের যে মানে যখন আমি গোলকিপার হিসেবে খেলেছি তখন সবসময় আমি চেষ্টা করেছি যে আমার সতীর্থ যে খেলোয়াড় যে অপোনেন্ট যে রয়েছে তাকে কিভাবে আমি বোকা বানিয়ে তার বলটিকে নিয়ন্ত্রণ করা। তো এই বিষয়টি আমাকে আসলে সবসময় অনেক সময় দেখিয়েছে যে আমি হয়তো বা পারিনি। তো সেই পারার না পারার জায়গাটি আসলে আমি পূরণ করতে চাইতাম, যে সেই জায়গায় যাতে প্রত্যেকটি সেভ যাতে আমি পারফেক্টলি করতে পারি। সেখানটায় পারেননি একটা আক্ষেপ আছে এবং সেখানে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই বাস্তবে। তারপর একটা প্রশ্ন করেছিলাম, বাট এখন যে দায়িত্বে আছেন সেই জায়গাটায় প্রত্যেকটা সিদ্ধান্ত আপনি ঠিকভাবে নেবেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে পারবেন। নিশ্চয়ই এরকম কোনো প্রশ্ন করতে হবে না যে ফিরে গেলে আপনি কোন জিনিসটা বদলাতে চাইবেন, আপনি রাইট জিনিসটাই বদলাতে চাইবেন এবং বদলাবেন, সেই প্রত্যাশাটাই করছি। আমিনুল ভাই, অনেক বড় আড্ডা দিলাম, হয়তোবা সেটা খুবই অল্প, বাট কোনো একটা সময় আবার এরকম আয়োজন আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। সো আমিনুল ভাই, আবারও ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক এবং আমার সকল প্রিয় দর্শক দেশবাসীকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে আবারও কোনো একটা ঈদ আয়োজনে আপনাদের সঙ্গে যুক্ত হব। আপাতত বাই বাই।